শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে প্রশ্ন, কূটনৈতিক চ্যানেলে কাজ করার কথা বললেন জয়শঙ্কর। আমদানির পরও কমেনি ডিমের দাম, ভারতে ৫ টাকা হলেও বাংলাদেশে ১৩ টাকা। থামছে না শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় আজও বন্ধ ৮৬ কারখানা, ১৩৩টিতে ছুটি। মালিক শ্রমিক উন্নয়নের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা, নতুন দেশ গড়ার অঙ্গীকার। হরিলুটের আরেক নাম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বসতি উচ্ছেদে হত্যাকাণ্ড ঘটায় হাসিনা সরকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আঁকি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: চলন বিলের জমি দখল করে পলকের মা বাবার নামে ফাউন্ডেশন, স্ত্রী শ্যালকের সম্পদের পাহাড়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কূটনৈতিক উপায়ে কাজ করার কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় মঙ্গলবার জার্মানির বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে একথা বলেন জয়শঙ্কর। তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ শেখ হাসিনার প্রত্যাপন চাইলে ভারত তা বিবেচনা করবে কিনা। উত্তরে বাংলাদেশের সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন বলে জানান। তবে সেটা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা হয় বলে জানান জয়শঙ্কর। Diplomatic passports of Hasina and her relatives and her allies. As you know, there's a change of government in Bangladesh, and we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. ভারত থেকে ডিম আমদানি করা হলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি, কমেনি দাম। ১৬০ থেকে ১৭০ টাকায় ডিম কিনতে হচ্ছে ভোক্তাকে। ডিমের বাজার কি নিয়ন্ত্রণের বাইরে? এমন প্রশ্ন ক্রেতাদের। এবার আসা যাক ডিম আমদানি প্রসঙ্গে। একই ডিমে দামের পার্থক্য ৭ টাকা। ভারতে যে ডিম ৫ টাকার আশেপাশে, সেখানে আমদানির পর তা বাংলাদেশে বিক্রি হচ্ছে অন্তত ১৩ টাকায়। তবে অর্থনীতিবিদরা বলছেন দাম কমবে ডিমের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সীমান্তের উপরে ভারতে যে ডিমের দাম ৫ টাকা, বাংলাদেশের বাজারে একই ডিম বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকায়। দামের পার্থক্য আকাশ পাতাল। ক্যারেট প্রতিতে প্রায় ১৫ টাকা ২০ টাকা এরকম বাড়ছে। এখান থেকে নিয়ে আমাদের যে বিক্রি করাটা আমরা ১৮০ টাকার নিচে ডজনে পারি না। সাইডের থেকে আমরা মাল পাইতেছি না। মালে যারা ৮০,০০০ আনে এরা এখন গাড়িতে পাইতেছে ৪০,০০০। নানা উদ্যোগেও যখন বাজার নিয়ন্ত্রণে আসছিল না, তখন ভারত থেকে ডিম আমদানি শুরু করেছে সরকার। প্রতি পিসের দাম আমদানি পর্যায়ে ৫ টাকা ৭০ পয়সা। এর সাথে ডিম প্রতি ১ টাকা ৮৩ পয়সা শুল্ক সহ যোগ করলে প্রতিটির দাম ৭ টাকা ৫৩ পয়সা। একই ডিমে দামের এত পার্থক্য কেন? এমন প্রশ্নে উৎপাদকরা বলছেন, ভারতে ফিড তৈরির কাঁচামাল সহজলভ্য ও সস্তা। এ কারণে উৎপাদন ব্যয় বাংলাদেশের তুলনায় কম। ইন্ডিয়া যে ভুট্টাটা নিজে উৎপাদন করে ১৭ টাকা ১৮ টাকায় প্রোডাকশন কস্টে ফিড উৎপাদন করতে পারতেছে, ভুট্টা দাম, সেই ভুট্টাটা আমাদের এখানে আসার পরে অনেক কিছু অ্যাডিশন হওয়ার পরে এটা হয়তো ৩৫-৩৬ টাকা পড়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, ফিড সস্তা হওয়ার কারণেই ভারতের ডিমের দাম কম, এমনটা পুরোপুরি সঠিক নয়। দেশটির বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। অন্যদিকে বাংলাদেশে সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ আছে। অলিগোপলি মার্কেট সিস্টেমটাকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে ওই যারা আমদানিকারক আছেন তারা বাধ্য হবেন যে ফিডের দামটা কম রাখতে। এদিকে আমদানি অব্যাহত থাকলে স্থানীয় পোল্ট্রি শিল্প হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। দেশীয় উদ্যোক্তা যারা
ওনারা তো লো কস্টে বা কম খরচে, উৎপাদন খরচের চেয়ে নিচে যখন সেল করতে থাকবেন তখন একটা সময় ওনারা সাস্টেইন করতে পারবেন না। এক্ষেত্রে অর্থনীতিবিদরা বলছেন আমদানি হলে ডিমের বাজারে প্রতিযোগিতা তৈরি হবে, দামও সহনীয় পর্যায়ে আসবে। তবে স্থানীয় শিল্পের সুরক্ষার কথাও বলছেন তারা। খামারিরা আছে তাদেরকে ডিম উৎপাদনে উৎসাহিত করতে হবে এবং তারা যাতে অপেক্ষাকৃত কম খরচে ডিম উৎপাদন করতে পারে এই বিষয়ে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। আগামী 2 মাসে ভারত থেকে আরও কমপক্ষে 47 লাখ ডিম আমদানি হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাভারের আশুলিয়ায় গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষের ঘটনায় আজও 219টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 133টি কারখানায়। তবে গাজীপুরের সব কারখানায় স্বাভাবিক কাজ চলছে। এদিকে শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার ও গাজীপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার পলাশবাড়িতে সকালে স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস ও টিফিন বিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। শিল্পাঞ্চলের কোথাও এদিন সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানায় সকালে কাজে যোগ দেয় শ্রমিকরা। তবে বেশ কিছু কারখানায় শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতি ঘোষণা দিয়ে বের হয়ে যায়। সব মিলিয়ে শিল্পাঞ্চলের 219টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সকল শিল্প কারখানাতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। গত সপ্তাহে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে বিজিএম এর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসে কারখানাগুলো চালু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুর ও আশুলিয়ার কারখানা এলাকায় শিল্প পুলিশ ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে শ্রমিক মালিকের সম্পর্ক উন্নয়ন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ন্যাশনাল বিজনেস ডায়ালগ। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন ও ব্যবসার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে অনুরোধ জানায় আইসিসি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের কাজে সব বাধা দূর করার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের মেয়াদেই শ্রমিক মালিকের দূরত্ব ঘুঁচিয়ে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চান। এই সময় মেয়াদকালে আমরা এখানে থাকবো, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, এটা বহুদিন পড়ে আছে। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে গেলাম। বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে ব্যবসায়ীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে উত্তরণটা হচ্ছে, যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই। মানুষের জীবনমান উন্নয়নে মূল ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় মনোযোগী হতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এক হরিলুটের ক্ষেত্র। এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার অসম চুক্তি করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। সংঘবদ্ধ দুর্নীতির অংশ হিসেবে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে 3-4 গুণ। সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন তৃতীয় পর্ব। মাতারবাড়ি 1200 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরে উদ্বোধন করছি। গত 15 বছরে নতুন বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন কিংবা চুক্তি সবই হতো শেখ হাসিনার নির্দেশে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছিলেন কালেক্টরের ভূমিকায়। উপদেষ্টা হিসেবে সহায়তা করেন ডক্টর তৌফিক-ই এলাহি চৌধুরী। এই উচ্চ পর্যায়ের সিন্ডিকেটের যোগসাজশেই সুন্দরবনের কোল ঘেঁষে রামপালে ভারতের সাথে যৌথভাবে নির্মাণ করা হয়েছে 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পরিবেশবাদীরা প্রতিবাদ করলেও তা আমলে নেওয়া হয়নি। তারা কি করে এই ধরনের সেন্সিটিভ এলাকায় এই ধরনের শিল্প এলাকা গড়ে তোলার অনুমতি পেল, ছাড়পত্র পেল, সেগুলো দেখতে হবে। ধারণা ছিল যে এখানে শুধু একটা পাওয়ার প্ল্যান্টই আছে, অন্য কিছু হচ্ছে না, বাট এই যে পুরো এলাকাটা ডেভেলপ করছে, এটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে অন সুন্দরবন। আমি এটা মনে করি এটা স্টপ করা উচিত। বিতর্কিত ব্যবসায়ী ও ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমও চট্টগ্রামের বাঁশখালীতে 1320 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন। স্থানীয় বসতিদের উচ্ছেদ করে বল প্রয়োগের মাধ্যমে এটি নির্মাণ করা হয়। প্রতিবাদ করতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বহু নিরীহ মানুষ। এক্ষেত্রে নৌবাহিনী থেকে সম্প্রতি অব্যাহতিপ্রাপ্ত উচ্চাভিলাষী কর্মকর্তা এম সোহায়েল ভাড়াটে গুন্ডার মতো এস আলমকে সহায়তা করেন। পটুয়াখালীর পায়রাতেও চীনের সাথে যৌথভাবে 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। মাতারবাড়িতেও গড়ে উঠেছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র। সরকারের নীতির ভিতরেই এমনভাবে সুযোগগুলোকে তৈরি করে রাখা হয়েছে যে জাতীয় নীতিকে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা হয়েছে। এটির ভিতরেও আসলে কয়লাকে রাখা হয়েছে সুযোগ হিসেবে, এলএনজিকে রাখা হয়েছে জ্বালানি হিসেবে, এবং এই ধরনের জ্বালানিগুলোকে রেখে নবায়নযোগ্য জ্বালানিকে খুব স্বল্প মাত্রায় সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষণে দেখা যায় ভারতে প্রতি ইউনিট কয়লাভিত্তিক বিদ্যুতের দাম 5 থেকে 8 টাকা, চীনে 4 থেকে 6 টাকা, তবে বাংলাদেশে খরচ পড়ছে প্রায় 15 টাকা। অসম চুক্তির মাধ্যমে লুটপাট করতেই দাম নির্ধারণ বলছেন বিশ্লেষকরা। সরকারের ধাপে ধাপে এই সমস্ত জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের জন্য সহজতর হলো যার সাথে যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টগুলো রিনিউ না করা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বিচার বিভাগকে কার্যত অর্থে স্বাধীন করতে হলে পৃথক সচিবালয় করার পরামর্শ আইনজ্ঞদের। দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে প্রস্তাব সময় উপযোগী বলেও মনে করেন তারা। সংবিধান সংশোধনে কমিশন গঠন করাকে ইতিবাচক উল্লেখ করে এসব মতামত দেন আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন গঠন করে দেয়। বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে বিচার বিভাগের সংস্কার ও সংবিধান সংস্কারে শাহদিন মালিককে দিয়ে কমিশন গঠন করাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন আইনজ্ঞরা। অ্যাটর্নি জেনারেল বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারেই করেছে। বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। আইনজ্ঞরা বলছেন, সংবিধান ও বিচার বিভাগ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় দেশে ফ্যাসিজম তৈরি হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা একটা সেক্রেটারিয়েট থাকা, অর্থাৎ রাষ্ট্রের যে 3টা অঙ্গ, সেই অঙ্গের যে প্রতিফলনটা আমরা দেখতে চাই। যদি সেক্রেটারিয়েটটা সুপ্রিম কোর্টের অধীনে নিয়ে না আসেন, তাহলে এই যে প্রভাব বিস্তার করার যে বিষয়টা, উদাহরণ হিসেবে বলি, একজন বিচারপতি আমাকে বলেছিলেন যে আমাদের এমপিও সংক্রান্ত বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয় স্বাধীনভাবে বিচার করার এখতিয়ার নেই। সংবিধানে গত 15 বছরে অনেক কাটাছেঁড়া হয়েছে, যেখানে জনগণের মতের প্রতিফলন ঘটেনি। দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাব সময় উপযোগী বলে মন্তব্য করেন আইনজ্ঞরা। একটা দল থেকে নির্বাচিত হবেন, সেই দলের এগেনস্টে আপনি ভোট দিতে পারবেন না। সো ডেমোক্রেসিটা তো পার্লামেন্টেই আপনি কার্টেল করে ফেলছেন। মেম্বার অফ পার্লামেন্টের ক্ষেত্রে কার্টেল করা, ঠিক তেমনিভাবে ন্যায়পাল ছিল আমাদের সংবিধানে, সেটা অ্যাবলিশ করা হয়েছে। আমার ব্যক্তিগত মত, নট অ্যাটর্নি জেনারেল হিসেবে, 70 অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন। পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন, এবং 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি বলেও জানান আইন বিশেষজ্ঞরা।
শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দুদকের কাঠামো এবং আইনের সংস্কারের তাগিদ দিয়েছেন সদ্য গঠিত দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি যেই করুক না কেন, তার পরিচয় অবস্থান যাই থাকুক না কেন, তাকে বিচারাতে আনতে হবে। এই মানসিকতা যদি সৃষ্টি না হয়, এটার গ্রহণযোগ্যতা সৃষ্টি না হয়, তাহলে ক্ষমতা যারা থাকবেন তারা কিন্তু দুদকের প্রতি কোনো না কোনোভাবে চাপ সৃষ্টি করবেন। এই জায়গাটাকেও কাজে আমি যখন বলি যে দুদকের সংস্কার, সেই দুদকের সংস্কারের সাথে কিন্তু আরও একাধিক সংস্কার জড়িত। তার মধ্যে অন্য প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এবং আমলাতন্ত্রের সংস্কারটা অত্যন্ত অপরিহার্য বলে আমরা। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সেপ্টেম্বরের 10 দিনেই মারা গেছেন 19 জন আর আক্রান্ত প্রায় 4000। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট 102 জন। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, শঙ্কা চিকিৎসক ও বিশেষজ্ঞদের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র। শয্যা খালি নেই, মেঝেতেই রাখা হয়েছে রোগীদের। বলা ধরা পড়ছে, রিপোর্ট বের করছি, আলট্রাসাউন্ড করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, ওইখানে ধরা পড়ছে। বলা মেডিকেল ভর্তি করছে, ওরা চিকিৎসা দিতে পারে না। প্রথমে বুঝতে পারি না, তো 3-4 দিন পরে পরীক্ষাটা করাইছি, তারপরে কালকে পজিটিভ আসছে। খিলগাঁও তিলপাপাড়া থেকে আসছি, 7 তারিখ এখানে ভর্তি হয়েছি। এই হাসপাতালে সেপ্টেম্বরের প্রথম 11 দিনে মোট ভর্তি হয়েছেন 1300-র বেশি ডেঙ্গু রোগী। মারা গেছেন 2 জন। আগস্ট মাসে চিকিৎসা নিয়েছেন প্রায় 3000। মৃত্যু হয়েছে 8 জনের। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ এই জায়গার রোগীগুলো আসতেছে। আর ঢাকার ভিতরে তো বলতে পারেন মুগদা, মান্ডা এভাবেই সবসময় একটা রেড জোন হিসাবে পরিণত হয়। সাথে যাত্রাবাড়ি, শনি রাকড়া, এখান থেকে রামপুরা, বনশ্রী, বাসব এসব জায়গার রোগীগুলো আসতেছে এখানে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 17000 রোগী। মৃত্যু হয়েছে 102 জনের। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর অর্ধেকের বেশি ঢাকার বাইরের বাসিন্দা। এই তথ্য উঠে এসেছে পরিসংখ্যানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। তাই এই মুহূর্তে আমাদের 3টি কাজ করা খুব প্রয়োজন। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, তৃতীয়টা হচ্ছে লার্ভিসাইডিং। এডিস মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এ বৈঠক হয়। বৈঠকে সরকারের গত 1 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের সমন্বয় সভা শেষে তিনি এ মন্তব্য করেন। সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার পাশাপাশি তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। ছাত্র জনতার বিজয়কে পরিকল্পিতভাবে নস্যাৎ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে বলেও আবারও সতর্ক করেন বিএনপি মহাসচিব। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। দলের একটি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার যেমন প্রয়োজন, তেমনি দ্রুত রাজনৈতিক সরকারেরও প্রয়োজন সমাজের ও দেশের স্বার্থে। আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। আমরা 15 তারিখে গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে, র্যালি হবে, এটা আপনারা মনে রাখবেন, এটা আপনারা জানাবেন প্রত্যেকটি বিভাগীয় শহরে, মহানগরে।
এ সময় খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। শারীরিকভাবে উনি একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসাদুজ্জামান মিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে এ মামলা করা হয়। বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র্যাব। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি ও জমি আছে। পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি আছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে আছে আরও 166 শতক জমি। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। নিরাপত্তা বিধানের জন্য আমাদের যে কলাকৌশলগুলো রয়েছে। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। সাবেক এই পুলিশ কর্মকর্তা বরাবরই ছিলেন বিতর্কিত। ওনার যে সকল কাজগুলোর জন্য উনি গ্রেপ্তার হয়েছেন সেগুলো যত সুস্থ তদন্ত হয়, যত অপরাধী আছে আমরা চাই এক এক করে সবাইরই গ্রেপ্তার করার জন্য। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এল ব্লকের 1 নম্বর লেনের 166 ও 167 নম্বরে 10 কাঠা জমির উপর 6 তলা বাড়ির মালিক আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান। ইস্কাটনেও আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে। আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে। এই জায়গাগুলোতে যদি অপরাধ করে তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? এগুলো আপনার সব বিচারের আওতায় আনা উচিত এবং তার যা শাস্তি হয় সেটা তাকে দেওয়া উচিত। সিদ্ধেশ্বরীর ভিকারুন্নেসা স্কুলের পাশেই রূপায়ণ স্বপ্ননিলয় 55/1 হোল্ডিংয়ে আলিশান এই ভবনটি 11 তলা। এখানে প্রায় 3,500 বর্গফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়শা সিদ্দিকার নামে। নিকুঞ্জ 1-এর 8/A রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদির নামে। এছাড়া আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রয়েছে রাজধানীর আফতাবনগরে 21 কাঠা জমি। রূপগঞ্জের পূর্বাচলে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে। 2018 সালে আফরোজা রাজুকের বিশেষ কোটায় প্লট বরাদ্দ পান। অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের নামে প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের ফরিদপুরের আলফাডাঙ্গায় আছে 30 শতক জমি। যেহেতু ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী সেটা প্রমাণ করবে উনি নির্দোষ না দোষী। সুষ্ঠু তদন্ত করে সেটা আইনে আওতায় আনা উচিত। গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় 2017 থেকে 2019 সালের মধ্যে মোট 106 শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে। এছাড়া 2018 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৈয়ামশাইল কায়েতপাড়া মৌজায় আফরোজার নামে আরও 28 শতক জমি কেনা হয়। একই বছর এই মৌজায় আরও 32 শতক জমি কেনা হয় তার নামে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী সহ 3 জনকে আটক করেছে বিজিবি। ফজলে করিমের সাথে ছিলেন নূরপুর ইউনিয়নের সাবেক সদস্য হান্নান মোল্লা, মানব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরী। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা হয়েছে।
হবিগঞ্জে মতবিনিময় সভার স্থান নির্ধারণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সভাস্থল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ার ভাঙচুর করা হয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা পৌরসভা মাঠে সভা করার সিদ্ধান্ত দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মৈত্রীর সফর উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ নিয়ে হবিগঞ্জে ছাত্র আন্দোলনের নেতারা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ সদর উপজেলা অডিটোরিয়ামে এবং অপর পক্ষ সাইফুর রহমান টাউন হলে আলাদা সভা আহ্বান করে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নিজেদের 4 শিক্ষার্থীর পরিবারকে 10 লক্ষ টাকা করে দিল সাউথ ইস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তাদের হাতে চেক তুলে দেয়া হয়। এ সময় শহীদদের স্মরণে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের 4টি হলকে 4 শহীদের নামে নামকরণ করা হয়। শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি তাদের সহপাঠী ও শিক্ষকরাও বক্তব্য রাখেন। এ সময় শহীদ পরিবারের সদস্যদের 10 লক্ষ টাকা করে চেক তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন জুনায়েদ আহমেদ পলক সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী 5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। দেশ বিদেশে কিনেছেন বাড়ি, ফ্ল্যাট। অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুধু পলকই নয়, অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার স্ত্রী শ্যালক। সিংড়া উপজেলার 12 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোরের চলন বিল। এই বিলের প্রায় 700 বিঘা জমির মালিক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 10 একর জলাভূমি দখল করে তার বাবা মার নামে গড়েছেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন। 2008 সালে পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য হন। ওই সময় দেয়া হলফনামার তথ্য বলছে পলকের সম্পত্তি ছিল 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র। তবে গত 15 বছরে তার সম্পদ বেড়েছে 60 গুণ। শুধু পলকই নয়, তার আত্মীয় স্বজনরাও হয়েছে কোটি কোটি টাকার সম্পদের মালিক। 400 বিঘার মতো জমি এবং 350 বিঘা পুকুর, এই রেজিস্ট্রি অফিসে এটা পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। অবাধভাবে সব কিছু করছে, ইটের ভাটা করছে, ওই বালু মহল করছে, ওই চাঁদাবাদি করছে। শূন্য থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। চলন বিলে উন্নয়নের নামে হাইটেক পার্ক সহ বড় বড় মেগা প্রকল্প করে একদিকে তথ্য প্রযুক্তি খাতে স্বেচ্ছাচারিতা করে আয় করেছেন অবৈধ অর্থ, অপরদিকে এসব প্রকল্পের জন্য হুমকির মুখে পড়েছে চলন বিলের পরিবেশ। পলক ও তার সঙ্গপাঙ্গদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে বিচারের দাবি চলন বিল অঞ্চলের মানুষের। জুনায়েদ আহমেদ পলক সহ তার শালক এবং তার বিভিন্ন নেতাকর্মী এবং সাঙ্গপাঙ্গ মিলে যে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করছে। ব্যক্তি স্বার্থে বাবা মায়ের নামে ট্রাস্টি করে শত শত কোটি টাকা লুণ্ঠন করেছেন, আত্মসাৎ করেছেন। ভূমিদস্যুর ভূমিকা পালন করেছে, অসহায় মানুষের ভূমি দখল করেছে। হাইটেক পার্ক প্রকল্প বাস্তবায়নের কাজ পায় ভারতীয় L&T নামের কোম্পানি। পরে সাব কন্ট্রাক্ট নেয় কনফিডেন্স গ্রুপ। এই কোম্পানিতে শেখ রেহানার 33% শেয়ার রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সেনাবাহিনীর 2 পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই 2 কর্মকর্তার ব্যাপারে পৃথক 2টি আদেশ জারি করা হয়। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। আর দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের DGFI মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
শিল্পপতি মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি নাসির গ্লাস, জাম্প কেটস এবং নাসির ওপাল গ্লাস সহ মোট 15টি শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। একই সাথে তিনি সামাজিক অগ্রযাত্রার দূত হিসেবে জনসাধারণের উন্নয়নে অসংখ্য স্কুল, কলেজ ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার পরিবার ও নাসির গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। বাণিজ্য সংবাদ। একটি চক্র মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি নিয়ে চক্রান্তের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালকরা। সংবাদ সম্মেলনে তারা বলেছেন, একই প্রক্রিয়ায় দেশের সকল খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নের সমন্বয়কারী সংস্থা কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ ঘিরেও ষড়যন্ত্র হচ্ছে। সংগঠনের চেয়ারম্যান অ্যাগনিস্ট পিউরিফিকেশন বলেন, সাবেক বোর্ডের কিছু অসাধু পরিচালক দায়িত্ব পালনকালে স্থাপনা নির্মাণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার নামে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছেন। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে প্রশ্ন, কূটনৈতিক চ্যানেলে কাজ করার কথা বললেন জয়শঙ্কর। আমদানির পরও কমেনি ডিমের দাম, ভারতে 5 টাকা হলেও বাংলাদেশে 13 টাকা। থামছে না শ্রমিক অসন্তোষ, আশুলিয়ায় আজও বন্ধ 86 কারখানা, 133টিতে ছুটি। মালিক শ্রমিক উন্নয়নের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা, নতুন দেশ গড়ার অঙ্গীকার। এবং হরিলুটের আরেক নাম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বসতি উচ্ছেদে হত্যাকাণ্ডও ঘটায় হাসিনা সরকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।